ভারতে নিষিদ্ধ হলো পিনাকি, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব। জানাবো ভারত পাকিস্তান ৮৭ ঘন্টা যুদ্ধ, প্রতি ঘন্টায় ব্যয় $1 বিলিয়ন। সরকারের সাম্প্রতিক আচরণে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো গরম নিয়ে সুখবর নেই, বৃষ্টি ঝরতে পারে 4 বিভাগে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে নিষিদ্ধ হলো পিনাকি, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব। অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরোয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবে না কেউ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন পিনাকি ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলেন, আমার ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারত মাতা তার শত্রুদেরকে চেনে। তিনি আরও বলেন, বাংলাদেশে কারা পিনাকি, ইলিয়াস আর কনকের শত্রু তাদেরকে কি এখন চিনতে পারেন? এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুকে পোস্টে লেখেন, আমার অপরাধটা কি রে ভাই? কবে ইউটিউব চ্যানেল একটা খুলছিলাম, তেমন কিছু পোস্ট করি না, ওইটাই ভারত মাতা তাগো দেশে ব্যান কইরা দিল। এর আগে শুক্রবার ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত 4টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভি। ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন যে এই 4টি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই 4টি দেখা যাচ্ছে না। সেখানে মেসেজ আসছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট এই দেশে অর্থাৎ ভারতে পাওয়া যাচ্ছে না। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে, তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। ভারত পাকিস্তান ৮৭ ঘন্টা যুদ্ধ, প্রতি ঘন্টায় ব্যয় $1 বিলিয়ন। ৮৭ ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। প্রতিবেদনে বলা হয়েছে, 7 মে রাত 1টা 5 মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে, যা 23 মিনিট স্থায়ী ছিল। এতে পাকিস্তানের অভ্যন্তরে 9টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান, যা দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্লাইড বোমা দ্বারা সজ্জিত ছিল, যেগুলো লক্ষ্যমাত্রা ছিল প্রায় 550 কিলোমিটার। 7 মে 10 মে পর্যন্ত ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পর্যালোচনার জন্য কিছু স্বচালিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে রাডার এবং ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া পরীক্ষা করে। এতে ব্যবহৃত হয় ভারতীয় স্টাইলে যৌথভাবে তৈরি ড্রোন ও অন্যান্য আকাশযান, যা লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। এর জবাবে পাকিস্তান তার বিমান বাহিনী, স্থল বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ একত্রে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে চীনের তৈরি J-10C নামের বিমান ব্যবহার করে, যা দূরপাল্লার আকাশ ক্ষেপণাস্ত্র ও উন্নত বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল। 7 মে রাত 1টা 5 মিনিট থেকে 1টা 30 মিনিটের মধ্যে পাকিস্তান বিমান বাহিনী 3টি ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হন, যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা। পাকিস্তান জানায়, তারা মোট 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ছিল বৈদ্যুতিক প্রতিরোধ বিমান, বিধ্বংসী কামান ও স্বল্পপাল্লার ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সম্মিলিত ব্যবহার। এই 87 ঘন্টা 25 মিনিটের সংঘাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি ও সেনসেক্স একত্রে প্রায় $82 বিলিয়ন মূলধন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় $80 লাখ বাণিজ্যিক বিমান চলাচলে ক্ষতি হয়। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় $5 কোটি ক্ষতি হয়। সামরিক খাতে প্রায় $10 কোটি ও যুদ্ধবিমান ধ্বংসের ফলে প্রায় $40 কোটি ক্ষতি হয়েছে। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেনের বিঘ্ন ঘটায় প্রায় $200 কোটি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক $8,300 কোটি। অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় 4.1% কমে গিয়ে মোট $250 কোটি মূলধন হারিয়েছে।
পাকিস্তানের ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় $1 কোটি ক্ষতি হয়। আকাশপথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় $2 কোটি ক্ষতি হয়েছে। প্রতিদিনের সামরিক ব্যয় ছিল প্রায় $2,50,00,000। ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক $30 কোটি ব্যয় হয়েছে। বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $400 কোটি। এই 87 ঘন্টার যুদ্ধ শুধুমাত্র আকাশে হয়নি, তা শেয়ার বাজারে ধস, মুদ্রার মান পতন, ব্যবসা বাণিজ্যের বিঘ্ন, বিমান চলাচলের স্থবিরতা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতা রূপে দেশের ভেতর ছড়িয়ে পড়ে। প্রতি ঘন্টায় প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। আধুনিক যুদ্ধের প্রকৃত মূল্য কেবল ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে সীমাবদ্ধ নয়, তা প্রতিফলিত হয় অর্থনীতি, বিনিয়োগ, জীবনযাত্রা ও বৈশ্বিক আস্থার হ্রাসে। সরকারের সাম্প্রতিক আচরণে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে, বলছেন রিজভী। সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, কিন্তু সরকার এই বিষয়ে নীরব। এতে জনগণের মধ্যে সন্দেহ ও আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সরকারের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা আবারও শেখ হাসিনার পুরনো কৌশলের পথেই এগিয়ে চলেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। এদেশের মানুষ শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তারা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি ছিলেন প্রকৃত গণতন্ত্রের পক্ষে আপসহীন এক নেতৃত্বের প্রতীক। সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ কিভাবে দেশত্যাগ করলেন? তার লাল পাসপোর্ট কি এখনো বৈধ? উপদেষ্টারা থাকতেও কেন এসব রোধ করা গেল না? সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবাধে লোক ঢুকছে, অথচ সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট প্রতিরোধ নেই। ভারতের সঙ্গে যে বন্ধুত্ব তা প্রকৃত বন্ধুত্ব নয়। তারা বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালায়, অথচ বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, যা অনেক দেশের কাছে ঈর্ষণীয়। গরম নিয়ে সুখবর নেই, বৃষ্টি ঝরতে পারে 4 বিভাগে। গরমের তাপে উঠে কাবু সারা দেশের মানুষ। এর মধ্যে ঢাকা সহ 8 জেলা পড়ছে অতি তীব্র তাপপ্রবাহে। আর দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের 4 বিভাগের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এর সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।